আপনি ভুল করে কোনো ময়লার স্তূপের কাছে গেলেন আর সেখানে পেয়ে গেলেন কোটি টাকার এক ভবিষ্যৎ প্রযুক্তি। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল আমাদের আজকের গল্পের হিরো নোয়ার সাথে। এই ছেলেটা ডাস্টবিনে কুড়িয়ে পায় এক অদ্ভুত হাইটেক রোবট। দেখতে ছোট্ট আর কিউট খেলার মতো হলেও ভুল করবেন না, এই রোবটটা মোটেও সাধারণ কিছু না। সে চোখের পলকে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে এনার্জি শুষে নিতে পারে, যে কোনো ভাষা নিমেষেই শিখে ফেলতে পারে, এমনকি দরকারি মুহূর্তে নিজেকে পুরোপুরি অদৃশ্য করে ফেলতে পারে। কিন্তু বিপদ বাধে অন্য জায়গায়। এই ছোট্ট রোবটটার পেছনে হাত ধুয়ে পড়ে একদল ভয়ঙ্কর ভার্টে খনি আর বিশাল এক টেক কোম্পানির লোভী ডিরেক্টর। তারা যে কোনো মূল্যে একে ধ্বংস করে এর ভেতরের মরণাস্ত্রের কোডটা চুরি করতে চায়। আর এই দুষ্ট লোকদের হাত থেকে নিজের নতুন রোবট বন্ধুকে বাঁচাতে এক সাধারণ গেমার ছেলে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর ইঁদুর বিড়াল খেলায়। কিন্তু সব থেকে বড় চমকটা কি জানেন? গল্পের ক্লাইম্যাক্সে এই ছোট্ট রোবটটাই নিজেকে ভেঙে টুকরো টুকরো করে নোয়ার শরীরে আয়রন ম্যানের মতো একটা অত্যাধুনিক সুপার বর্ম তৈরি করে। কিভাবে বাতিল হয়ে যাওয়া এক মেশিনের সাথে একজন মানুষের গভীর বন্ধুত্ব তৈরি হয়, আর কিভাবে দুজন মিলে এক অশুভ শক্তিকে ধুলোয় মিশিয়ে দেয়। অ্যাকশন, ইমোশন আর সাইফাইয়ের অ্যাডভেঞ্চারে ভরপুর এই শ্বাসরুদ্ধকর গল্পটা আপনার মন ভরিয়ে দেবে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম এআরআই মাই রোবট ফ্রেন্ড। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় ল্যাবের একদল গবেষক দিনরাত এক করে বানাচ্ছে তাদের সব থেকে উচ্চবিলাসী প্রজেক্ট, একদম লেটেস্ট প্রযুক্তির একটা রোবট। প্রজেক্টের প্রধান ডিরেক্টর হ্যাডক নিজে এসে উপস্থিত হয়ে কাজের অগ্রগতি দেখছিলেন। কিন্তু ল্যাবের প্রধান বিজ্ঞানী ডক্টর সাইমন জানান রোবটটাকে কোনোভাবেই চালু করা যাচ্ছে না। ব্যাস, শুনেই রেগে আগুন ডিরেক্টর। প্রজেক্টের সময় অনেক আগেই পার হয়ে গেছে, তাই তিনি আদেশ দেন পাওয়ার লেভেল এক ধাক্কায় বাড়িয়ে রোবটটাকে যে কোনো উপায়ে জাগিয়ে তুলতে। ঝুঁকি থাকলেও উপায় না দেখে ডক্টর সাইমন তখন হাই ভোল্টেজের ইলেকট্রিক চার্জ দেন, আর তাতেই ঘটে বিপদ। এর ফলে পুরো ল্যাবের ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো শর্ট সার্কিট হয়ে যায়। আর এত কিছুর পরেও রোবটটা তখনও অন হয়নি। আর শেষমেশ রাগ সামলাতে না পেরে ডিরেক্টর সবাইকে আদেশ দেয় এই আবর্জনাকে এখনই ফেলে দাও আর আমাদের নতুন প্রজেক্ট এক্স অন শুরু করো। এদিকে ল্যাব থেকে অনেক দূরে নোয়া নামের একটা টেক প্রেমী আর গেমার ছেলে তার বেস্ট ফ্রেন্ড বেথিনির লাইভ স্ট্রিম দেখছিল। কিন্তু লাইভ স্ট্রিমের মাঝপথেই তার বাবা পিটার তাকে ডেকে নিয়ে যায় একসাথে বসে সিনেমা দেখার জন্য। আর গল্পের শুরুতে আমরা যে কোম্পানিকে দেখেছিলাম, পিটার আসলে সেই কোম্পানি টাইম ল্যাপসের একজন সুপারভাইজার। কাজের ব্যস্ততায় সে নোয়া কিংবা তার বড় ছেলে মার্ককে একেবারেই সময় দিতে পারে না, আর তাই নিজের ভুল শুধরে নিতে সে একটা ছুটি নিয়েছিল যাতে সন্তানদের সাথে সময় কাটাতে পারে। কিন্তু কপাল খারাপ, একটু পরেই ছুটির দিনে হঠাৎ করেই বসের ফোন। প্রোগ্রামিং এর একটা জটিল কোড সমাধান করে দিতে হবে, আর তাই কোনো উপায় না পেয়ে পিটারকে আবারও তার কাজের জায়গায় ফিরতে হয়। কিন্তু এবার সে নোয়াকেও সঙ্গে করে নিয়ে যায়, কারণ সে চাচ্ছিল তাদের অফিসটা নোয়াকে ঘুরিয়ে দেখাবে। টাইম ল্যাপসে পৌঁছে পিটার যখন কোডিং এর ঝামেলা মেটাতে ব্যস্ত, নোয়া তখন বাথরুমে যাওয়ার জন্য বের হয়। আর ঠিক তখনই করিডোর দিয়ে দুই কর্মচারী একটা স্ট্রেচার নিয়ে এগিয়ে যাচ্ছিল। কৌতূহল সামলাতে না পেরে নোয়া তাদের পিছু পিছু যায়, আর তাদের পিছু করতে করতেই সে কারখানার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা ময়লা ফেলার জায়গায় পৌঁছে যায়। কর্মচারীরা কাপড় দিয়ে ঢাকা ট্রলিটা সেখানেই রেখে চলে যায়, আর তারা সরতেই নোয়া গিয়ে সেই কাপড়টা সরায়। আর সে যা দেখে তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। সেখানে পড়ে আছে ফেলে দেওয়ার জন্য একটা পিচ্চি আর কিউট রোবট। নোয়া দেখেই বুঝে ফেলে এটা কোনো সাধারণ খেলনা না। ঠিক তখনই কর্মচারীদের ফেরার শব্দ শুনে নোয়া চটপট রোবটটাকে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে লুকিয়ে ফেলে। আর এরপর সেখান থেকে পালিয়ে লুকাতে গেলে একটা লোহার পাইপে পা লেগে শব্দ হয়, যার কারণে সেখানে থাকা কর্মচারীরা শব্দ শুনে দেখতে আসে আসলে ব্যাপারটা কি। কিন্তু ভাগ্য ভালো, নোয়া একটা মেশিনের পেছনে লুকিয়ে এই যাত্রায় বেঁচে যায়। এরপর সে রোবট ভর্তি ব্যাগটা নিয়ে তার বাবার কাছে চলে আসে, আর পিটারের কাজ শেষ হতেই তারা দুজনে মিলে আবারও বাড়িতে ফিরে আসে। নোয়া ব্যাগটা রান্নাঘরের টেবিলে রেখে মাইক্রো ওভেনে পিৎজা গরম করতে দেয়, আর তারপর ফ্রিজ থেকে ড্রিঙ্কস নিতে যায়। কিন্তু ঠিক তখনই তার অজান্তে ব্যাগে থাকা সেই রোবটটা কিচেনের সব ইলেকট্রনিক ডিভাইস থেকে শক্তি শুষে নিতে শুরু করে। রাতের খাবারের পর নোয়া নিজের ঘরে গিয়ে রোবটটাকে নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে, কিন্তু সেটা বন্ধই ছিল। এমন সময় বেথিনির ভিডিও কল আসে, আর নোয়া তাকে তার বাবার কোম্পানি থেকে কুড়িয়ে পাওয়া সেই স্পেশাল রোবটটা দেখায়। আর বেথিনি তো রোবটটা দেখে দারুণ এক্সাইটেড হয়ে যায়। নোয়া তাকে পরের দিন সকালে আসতে বলে, কিন্তু শর্ত একটাই, কাউকে কিছুই বলা যাবে না, বিষয়টা একদম গোপন রাখতে হবে। নোয়া তো ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে শুরু হয় আসল কারসাজি। রোবটটার অপারেটিং সিস্টেম হঠাৎ করেই রিবুট হয়ে জেগে ওঠে, আর অচেনা জায়গায় নিজেকে দেখে ছোট্ট রোবটটা নোয়ার একদম কাছে চলে আসে। আর তার ঘুম ভেঙে চোখ মেলতেই সামনে সে রোবটটাকে দেখে। নোয়া এতটাই ভয় পায় যে সে বিছানা থেকে ধপাস করে নিচে পড়ে যায়। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, রোবটটা কিন্তু বেশ মিষ্টি আর শান্ত। সে নিজের পরিচয় দেয়, তার নাম ছিল এআরআই 9, যার ফুল ফর্ম ছিল অ্যাডভান্স রোবোটিক ইন্টেলিজেন্স। আর সে এই প্রযুক্তিতে তৈরি 9 নাম্বার প্রোটোটাইপ ছিল। নোয়ার তাকে বেশ পছন্দ হয়ে যায়। নোয়া তাকে জিজ্ঞেস করে তোমাকে কে বানিয়েছে। এআরআই 9 শুধু এতটুকুই মনে করতে পারে যে তাকে তার সৃষ্টিকর্তা বানিয়েছে, কিন্তু আসলে কে বানিয়েছে সেটা সে মনে করতে পারছিল না, কারণ ডিঅ্যাক্টিভেট হওয়ার কারণে তার সব স্মৃতি মুছে গিয়েছিল। তার শুধু এতটুকুই মনে আছে যে তার আগে তার 8 জন বড় ভাই তৈরি হয়েছিল, কিন্তু কোনো না কোনো ত্রুটি থাকার কারণে তাদের সবাইকেই ফেলে দেওয়া হয়েছে। দুজনে কথা বলছে, এমন সময় পিটার দরজায় টোকা দেয়। পিটার জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো নোয়া? আর নোয়া তখন একটু ঘাবড়ে গিয়ে দ্রুত বলে আমি স্কুলে যাওয়ার আগে মর্নিং ওয়াকের প্রস্তুতি নিচ্ছিলাম। এরপর পিটার সেখান থেকে চলে গেলে নোয়া তার রোবটকে সাবধান থাকতে
থাকতে বলে, কারণ আপাতত তার অস্তিত্বের ব্যাপারটা গোপন রাখা দরকার। AI-9 কৌতূহল হয়ে তখন জিজ্ঞেস করে এই ওয়ার্কআউট জিনিসটা কি। নোয়া তাকে তখন প্রতিদিন সকালে দেখা একটা ব্যায়ামের ভিডিও দেখায়। AI-9 এর এটা বেশ পছন্দ হয়, আর তারপর তারা দুজনে মিলে তালে তাল মিলিয়ে ওয়ার্কআউট শুরু করে দেয়। স্কুলে যাওয়ার সময় হলে AI-9 ও নোয়ার সাথে যেতে বায়না ধরে, না চাইতেও নোয়া তাকে তার ব্যাকপ্যাকে ঢুকিয়ে নেয়। বের হওয়ার সময় রান্নাঘরে নোয়ার মা রিতার সাথে তার দেখা হয়। তিনি আজকে সকালেই তার কাজের ট্রিপ থেকে বাসায় ফিরেছেন। ছেলেকে দেখে রিতা তাকে জিজ্ঞেস করে রাত কেমন কাটলো নোয়া। তখন নোয়া কিছু বলার আগেই AI-9 তার ব্যাগের ভিতর থেকেই বলে খুব মজার ছিল। নোয়া তখন তাড়াতাড়ি করে ব্যাগে একটা কনুই দিয়ে গুতা মারে আর AI-9 কে চুপ করায়, আর তারপর স্কুলে দেরি হচ্ছে বলে বাবা মাকে বাই জানিয়ে বেরিয়ে পড়ে। এদিকে টাইম ল্যাপসে কি হচ্ছে জানেন, ডিরেক্টর হ্যাডক কোম্পানির মালিকের কাছে AI-9 এর ব্যর্থতার কৈফত দিচ্ছিলেন, আর তিনি তাকে কথা দেন যে নতুন প্রজেক্ট এক্সন আরো ভালো হবে এবং খরচ বাঁচাতে আগের রোবটের যন্ত্রাংশগুলোই ব্যবহার করা হবে। কিন্তু এদিকে ডক্টর সাইমন যখন ময়লার স্তূপে সেই পার্টসগুলো খুঁজতে যান, তখন তিনি দেখেন AI-9 তো গায়েব। কোম্পানির মালিক রেগে গিয়ে জানতে চান এটা কিভাবে সম্ভব। ডক্টর সাইমন তখন জানান সিস্টেম ডাউন থাকায় সিকিউরিটি ক্যামেরাও বন্ধ ছিল, হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। আর মালিক তখন হুকুম দেয় যেভাবেই হোক রোবটটাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে স্কুলে পৌঁছে নোয়া আর বেথেনি লাইব্রেরিতে গিয়ে AI-9 কে ব্যাগ থেকে বের করে। প্রথমবারের মতো স্কুল দেখে AI-9 খুব এক্সাইটেড ছিল। সে তার দারুণ সব ক্ষমতা দেখায়, যেমন সুপার ফাস্ট লার্নিং মানে দ্রুত শেখা, বহু ভাষায় কথা বলা আর শক্ত আঘাত সহ্য করার ক্ষমতা। কিন্তু AI-9 সতর্ক করে দেয় যে তার ব্যাটারির যে অবস্থা তাতে সে মাত্র এক সপ্তাহ সচল থাকবে। নোয়া কথা দেয় সে চার্জ দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু ঠিক তখনই স্কুলের বেল বেজে ওঠে আর AI-9 কে আবারও ব্যাগে ঢুকতে হয়। ক্লাসে ঢুকতেই প্রফেসর জানতে চান আর তার সাবজেক্ট সামাজিক শিক্ষার যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেটা কারা কারা করেছে। আর এটা শুনেই নোয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে তো শুরুই করেনি। আর কপাল খারাপ হলে যা হয়, প্রফেসর সবার আগে নোয়াকেই প্রেজেন্টেশনের জন্য ডাক দেয়। কি আর করার, নোয়া একটা ফাঁকা কাগজ হাতে নিয়ে ক্লাসের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। আর ঠিক তখনই তার ব্যাকপ্যাক থেকে উকি দেয় AI-9, আর তাকে দেখেই নোয়ার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে তার প্রজেক্টের থিম হিসেবে বেছে নেয় বন্ধুত্ব। নোয়া এক দারুণ বক্তৃতা দিতে শুরু করে। সে বলছিল বন্ধু বানানো হয়তো কঠিন, কারণ সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু যদি আপনি কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে একজন সত্যিকারের বন্ধু খুঁজে পান তাহলে তাকে যত্ন করে আগলে রাখা উচিত। নোয়ার এই অসাধারণ বক্তব্য শুনে পুরো ক্লাসই ইমোশনাল হয়ে পড়ে, এমনকি ব্যাকপ্যাকে থাকা AI-9 সহ সবাই হাততালি দিয়ে ওঠে। ক্লাস শেষে নোয়া আর AI-9 স্কুলের পেছনের মাঠে যায় এনার্জি সোর্স খোঁজার জন্য, কারণ তার রোবটটাকে তো চার্জ দিতে হবে। আর তখন রোবটটা নোয়ার কাছে জানতে চায় মানুষ কিভাবে শক্তি পায়। নোয়া তখন বলে মানুষ তো মেশিনের মতো না, তারা খাবার খায় আর প্রতিদিন ব্যায়াম করে। আর এটা শুনেই রোবটটা সেই সকালের এক্সারসাইজের ভিডিওটা তার হলোগ্রাম প্রযুক্তির সাথে প্লে করে দেয়। কিন্তু সেই মিউজিকের শব্দ শুনে স্কুলের দুই বদমাশ ডাস্টবিনের পেছন থেকে হাজির হয়, আর তাদেরকে দেখেই নোয়া তাড়াতাড়ি তার রোবটটাকে লুকাতে বলে। আর তখনই অ্যাক্সিডেন্টালি রোবটটার ক্যামোফ্লাশ বা অদৃশ্য হওয়ার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়, সে পুরোপুরি গায়েব হয়ে যায়। এদিকে দুই বদমাশ এসে তখন নোয়াকে আক্রমণ করেছে। তাদের একজন ময়লা ডাস্টবিন থেকে একটা পচা ফল তুলে নোয়ার দিকে ছুঁড়ে মারে, কিন্তু দেখুন কাণ্ড, এক অদৃশ্য শক্তি নোয়াকে রক্ষা করে আর ফলটা উল্টে গিয়ে সেই বুলিদের মুখে ঠাস করে লাগে। ভয় পেয়ে দুই বুলি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। নোয়া তার নতুন বন্ধুকে ধন্যবাদ জানায়, কিন্তু সমস্যা হলো এই অদৃশ্য হতে গিয়ে রোবটটার প্রচুর এনার্জি খরচ হয়ে গেছে। এখন তার ব্যাটারিতে আর মাত্র 4 দিনের চার্জ বাকি আছে। আর সব থেকে খারাপ বিষয় কি জানেন, ক্যামোফ্লাশ অ্যাক্টিভ করার কারণে রোবটটার ট্র্যাকিং মেকানিজমও অন হয়ে গিয়েছিল। আর তাই অন্যদিকে সেই ডক্টর সাইমন কম্পিউটারে তার সিগন্যালটা ট্রেস করে ফেলে, আর তাই সেই বিষয়টা সাথে সাথে ডিরেক্টর হ্যাডককে জানান। হ্যাডক তাকে জিজ্ঞেস করে দূর থেকে এই রোবটটাকে বন্ধ করা যাবে কিনা। সাইমন নিষেধ করেন, কারণ AI-9 একটা প্রোটোটাইপ ছিল। রিমোট দিয়ে তাকে বন্ধ করার চেষ্টা করলে হয়তো তার কমব্যাক সিস্টেম বা যুদ্ধ করার মোডটা চালু হয়ে যেতে পারে, আর সেটা হলে সে অনেক হিংস্র হয়ে যাবে আর যাকেই সামনে পাবে তাকে শত্রু ভাববে, এমনকি এর কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ডিরেক্টর হ্যাডক এইসবের তোয়াক্কা না করেই টাইটান নামের এক নির্মম ভাড়াটে গুন্ডা আর তার টিমকে হায়ার করে, যাতে কোনো প্রমাণ না রেখে রোবটটাকে ধরে আনা যায়। কয়েক ঘন্টা পর বেথিনি নোয়ার বাড়িতে আসে। নোয়া তাকে AI-9 এর অদৃশ্য হওয়ার ক্ষমতাটা জানায়, কিন্তু AI-9 এর ব্যাটারি হু করে কমে যাচ্ছিল, আর তাই AI-9 তখন তার মেমোরি সার্চ করে হলোগ্রামের মাধ্যমে তাকে যে বানিয়েছিল তার একটা রেকর্ড করা ভিডিও প্লে করে। ভিডিওটা ঠিক 1 বছর আগের, যার মানে আজকে AI-9 এর জন্মদিন ছিল। ভিডিওতে প্রফেসর এককে দেখা যায়, যিনি তার এই সৃষ্টি নিয়ে ভীষণ গর্বিত ছিল, কিন্তু তিনি কেন AI-9 কে টাইম ল্যাপসে ফেলে গেলেন সেটা একটা রহস্য। কিন্তু যেহেতু এই রোবটটাকে প্রফেসর এক বানিয়েছিল, তার নাম জানার পর বেথিনি তাকে খোঁজার চেষ্টা করে। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ হয়, আর তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে ডক্টর সাইমন, ডিরেক্টর হ্যাডক আর অস্ত্রধারী টাইটান হাজির হয়ে গেছে। আর বাইরে আসা লোকদের হাতে অস্ত্র দেখে নোয়া দৌড়ে ঘরে গিয়ে সবাইকে পালাতে বলে। মুহূর্তের মধ্যে টাইটান ঘরের ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে নোয়া আর বেথিনি পালানোর জন্য জানালা দিয়ে লাফ দেয় আর রোবটটাকেও লাফ দিতে বলে, কিন্তু রোবটটা লাফ দিতে ভয় পাচ্ছিল, আর তাই বেথিনি তখন তাকে সাহস দিয়ে জানালা থেকে লাফ দিতে বলে। আর লাফ দিতেই ঘটে এক অলৌকিক ঘটনা, রোবটটার হাত আর পা থেকে জেট পাওয়ার বের হতে শুরু করে। নোয়া তো দেখে একেবারেই অবাক, কিন্তু এখন সময় খুবই কম।
কম, তাই সে আর সময় নষ্ট না করে গ্যারেজের দিকে দৌড় দেয়। নোয়া তার বাবার গাড়িটা স্টার্ট দিয়ে রাস্তায় বের হয়, কিন্তু পালাবে কোথায়? টাইটানের টিম রাস্তার দুপাশ থেকে গাড়ি দিয়ে তাদেরকে ঘিরে ফেলেছে। বাচ্চাদেরকে দেখে টাইটান তার টিমদেরকে নির্দেশ দেয় কোনো মারাত্মক অস্ত্র ব্যবহার না করে শুধু রোবটটাকে ছিনিয়ে নিতে। আর চারপাশ বন্ধ দেখে নোয়া তখন দিশাহারা। তখনই রোবটটা একটা বুদ্ধি বের করে। সে নিজের হাত আর পা শরীর থেকে খুলে গাড়ির 4টে চাকার সাথে সেট করে দেয়, আর এরপরেই রকেট প্রপেলার চালু করে দেয়, যার ফলে পুরো গাড়িটাই আকাশে উড়ে যায়। নিরাপদ দূরত্বে পৌঁছে বেথিনি জিজ্ঞেস করে ওরা আমাদের ঠিকানা পেল কিভাবে। তখন রোবটটা জানায় তার ভেতরে একটা ট্রেসার আছে। বেথিনি তখন একটা প্ল্যান করে। সে ইউএসবি কেবল দিয়ে ARI-9 এর সাথে তার ল্যাপটপটা কানেক্ট করে আর লাইভ স্ট্রিম শুরু করে দেয়। উদ্দেশ্য একটাই, বেথিনির হাজার হাজার সাবস্ক্রাইবারদের ডিভাইসের সাথে ARI-9 এর সিগন্যালগুলো গুলিয়ে দিয়ে একটা ফেক সিগন্যাল তৈরি করা। আর তার এই প্ল্যানটা কাজও করে। টাইম ল্যাপসে বসে থাকা ডক্টর সাইমন একসাথে শত শত লোকের সিগন্যাল দেখে ভেবাচাকা খেয়ে যায়। উপায় না দেখে ডিরেক্টর হ্যাডক বাধ্য হয়ে ডক্টর সাইমনকে রিমোটলি রোবটটাকে রিস্টার্ট দেওয়ার নির্দেশ দেয়। ডক্টর সাইমন জানে এই কাজটা কতটা বিপজ্জনক হতে পারে, তবুও বসের হুকুম মেনে সে রিমোট সিগন্যাল পাঠিয়ে দেয়। অন্যদিকে তখন রোবটটা গাড়িটাকে একটা পার্কে নামায়। জায়গাটা দেখে ARI-9 এর চেনা চেনা লাগছিল, কারণ তাকে যে বানিয়েছিল মানে ডক্টর এগ তাকে আগে এখানে নিয়ে আসতো। আর তখন সে তার মেমোরি থেকে আরেকটা ভিডিও প্লে করে। সেখানে প্রফেসর এগ রোবটটাকে বলছিলেন তুমি বিপদে আছো। আসলে তিনি মানুষের সাহায্যের জন্য ARI-9 কে বানিয়েছিলেন, কিন্তু টাইম ল্যাপস তাকে একটা মিলিটারি রোবট বানাতে চায় যেটা কিনা যুদ্ধ করতে পারবে। আর তাই তিনি রোবটটাকে বাঁচানোর জন্য তাকে বন্ধ করে রেখেছিল, আর তাকে কথা দিয়েছিল সে খুব তাড়াতাড়ি ফিরে এসে তাকে উদ্ধার করবে। আর এই ভিডিওটা শেষ হতেই রোবটটা আরো দুর্বল হয়ে পড়ে। তার ব্যাটারিতে আর মাত্র 2 দিনের চার্জ বাকি ছিল। নোয়া আর বেথিনি তারা দুজনে মিলে তখন প্রফেসর এগ কে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাকে কিভাবে খুঁজে পাওয়া যায় এটা নিয়ে যখন তারা দুজন কথা বলছিল, ঠিক তখনই ডক্টর সাইমনের পাঠানো সেই রিমোট সিগন্যালটা ARI-9 এর শরীরে আঘাত হানে। আর ব্যাস, ARI-9 এর চোখের নীল আলো লাল হয়ে যায়। অন হয়ে যায় তার কমব্যাক মোড। ARI-9 তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর প্লাজমা গান বের করে সোজা নোয়ার দিকে তাক করে। নোয়াকে সে তার শত্রু মনে করছিল, আর অবস্থা খারাপ দেখে বেথিনি রোবটটার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। আর এই সুযোগে নোয়া গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। আর বেথিনি তখন নোয়াকে বলে এই মুহূর্তে কোনোভাবেই ARI-9 এর সামনে যাওয়া যাবে না, কারণ তাকে বিপজ্জনক মনে হচ্ছে। কিন্তু নোয়া তখনও বিশ্বাস করে ARI-9 তখনও তার বন্ধু, আর তাই সে সাহস করে গাড়ির পেছন থেকে বাইরে বেরিয়ে আসে আর আস্তে আস্তে তার সাথে কথা বলার জন্য রোবটটার দিকে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই রোবটটা নোয়াকে গাড়ির সাথে চেপে ধরে আর তার সেই প্লাজমা গান বের করে সে নোয়াকে গুলি করতেই যাচ্ছিল। কিন্তু তখনই নোয়া বলে ওঠে আমরা তো বন্ধু, তুমি আমার ক্ষতি করতে পারো না। আর এটা শুনে ARI-9 কিছুক্ষণের জন্য থমকে যায়। আর তখনই বেথিনিও তার পাশে এসে একই কথা বলে। আর তাদের এই ভালোবাসা আর বন্ধুত্বের কথা শুনে ARI-9 তার নিজের প্রোগ্রামিং সাথেই ফাইট করে আবারও নর্মাল মুডে ফিরে আসে। আর সে নোয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু অতিরিক্ত এনার্জি নষ্ট হওয়ার কারণে সে আবারও মাটিতে ঢলে পড়ে। এখন তার চার্জ আর মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল, তাই বন্ধুকে বাঁচাতে নোয়া তাকে আবারও ব্যাগে ঢুকিয়ে নেয়। ARI-9 তখন মনে করার চেষ্টা করে তার প্রফেসরের কথা। আর তখন তার মনে পড়ে প্রফেসর এগ তাকে বলেছিলেন সে ARI-9 এর জন্মদিনে ওই পার্কেই তার সাথে দেখা করবেন। আর আজকেই তো তার জন্মদিন। নোয়া আর বেথিনি পুরো পার্ক চষে ফেলে প্রফেসরের খোঁজে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পায় না। তাই হতাশ হয়ে তারা দুজনে এসে একটা বেঞ্চে বসে পড়ে আর ভাবছিল কি করা যায়। ঠিক তখনই একটা হতাশাগ্রস্ত লোক এসে তাদের পাশের বেঞ্চে বসে পড়ে। নোয়া লোকটার দিকে তাকিয়েই তাকে চিনে ফেলে। আরে ইনি তো প্রফেসর এগ। নোয়া তাড়াতাড়ি ব্যাগের ভিতর থেকে ARI-9 কে দেখায়। এতদিন পর ARI-9 কে দেখে প্রফেসর তো খুশিতে আত্মহারা, কিন্তু নোয়া তখন তাকে জানায় রোবটটার চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে। প্রফেসর এগ তখন তাকে বলে আমি এমন একটা প্রযুক্তি বানিয়েছি যা ARI-9 এর ব্যাটারিকে সেলফ সাস্টেনেবল বা স্বয়ংসম্পূর্ণ করে দেবে, যার ফলে তার আর বারবার চার্জ দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। কিন্তু তার জন্য রোবটটাকে একবার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি দিয়ে চার্জ করতে হবে, আর এই চার্জ দেওয়া সম্ভব মাইক্রো ওভেন দিয়ে। শুনেই নোয়ার মনে পড়ে যায় তার বড় ভাই মার্ক তো একটা রেস্টুরেন্টে কাজ করে। এদিকে রোবটের ব্যাটারি একেবারেই শূন্যের কোঠায়। আর তাই এবার দেরি না করে নোয়া, বেথিনি আর প্রফেসর এক ছোটে মার্কের সেই রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে পৌঁছে নোয়া তার ভাইকে বলে তাদের একটা মাইক্রো ওভেন লাগবে, কারণ তার রোবটটাকে চার্জ করতে হবে। কিন্তু ছোট ভাইয়ের কথা শুনে মার্ক প্রথমে ভাবে তার ভাই ফাজলামো করছে, আর সেই সাথে তার চাকরি চলে যাওয়ার ভয়ে সে প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না। আর তাই নোয়া তখন ব্যাগ থেকে বের করে সত্যি সত্যি রোবটটা মার্ককে দেখায়। আর মার্ক এত বড় রোবট দেখে একেবারেই অবাক হয়ে যায়। সে সবাইকে নিয়ে কিচেনে চলে আসে। প্রফেসর এগ কিচেনের কিছু জিনিসপত্র দিয়ে একটা মেকশিফট রিঅ্যাক্টর বানিয়ে ফেলেন, যেটা দিয়ে রোবটটাকে ইলেকট্রোম্যাগনেটিক ভাবে চার্জ করা সম্ভব। কিন্তু ARI-9 এর ব্যাটারি এখন একেবারেই শেষ। তার চোখের আলো নিভে যাচ্ছিল, সে অচেতন হয়ে পড়ে। নোয়া তার বন্ধুর পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেয়। আর অবশেষে রিঅ্যাক্টরটা চালু করা হয়। মাইক্রোওয়েভ থেকে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রোবটটাকে চার্জ করতে শুরু করে। আর সেখানে থাকা সবাই অবাক হয়ে পুরো প্রসেসটা দেখছিল। কিন্তু ঠিক তখনই দেখা যায় আর কেউ একজন সেই রেস্টুরেন্টের মেইন সুইচটা বন্ধ করে দেয়, যার ফলে চার্জিং বন্ধ হয়ে যায়। আর সাথে সাথে টাইটান তার মার্সেনারি টিম নিয়ে ভেতরে ঢুকে পড়ে আর সবাইকে বন্দুকের মুখে জিম্মি করে ARI-9 কে ছিনিয়ে নেয়। নোয়া অসহায় হয়ে তাকিয়ে থাকে, কিন্তু সে হার মানার পাত্র না। সে ঠিক করে
যে করেই হোক সে ল্যাবে হামলা চালিয়ে হলেও তার বন্ধুকে উদ্ধার করবে। এদিকে টাইটানরা চলে যাওয়ার পরপরই পিটার সেখানে এসে হাজির হয়। নিজের বাড়িতে সবকিছু তছনছ দেখে পিটার টেনশনে নোয়াকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। নোয়া তার বাবাকে এবার সব সত্যি ঘটনাগুলো খুলে বলে আর প্রফেসর এগের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু দেখা যায় পিটার প্রফেসর এগের অনেক বড় ফ্যান। আর প্রফেসর এগের কাছ থেকে টাইম ল্যাপসের ব্যাপারে সবকিছু জানার পর পিটার সিদ্ধান্ত নেয় সে তার ছেলেকে সাহায্য করবে। পিটার তার সিকিউরিটি অ্যাক্সেস কার্ড বের করে বলে, চলো ল্যাবে ঢোকার রাস্তা আমার জানা আছে। অন্যদিকে টাইম ল্যাপসে ডক্টর সাইমন ARI-9 কে মেইন কম্পিউটারের সাথে কানেক্ট করেছে। ডিরেক্টর হ্যাডক তখন আদেশ দেয় যে ARI-9 এর কমব্যাট সিস্টেমটা নতুন রোবট X1 এ ট্রান্সফার করে ARI-9 কে একেবারে গুড়িয়ে ধ্বংস করে দিতে। কিন্তু ডক্টর সাইমন এতে আপত্তি জানান। সে বলে ARI-9 এর পটেনশিয়াল X1 এর থেকে অনেক বেশি, তাই আমাদের উচিত তাকে রেখে দেওয়া। কিন্তু হ্যাডক কোনো আবেগ চান না, তিনি চান অনুভূতি এক যুদ্ধাস্ত্র। আর তাই ডক্টর সাইমন বাধ্য হয়ে ট্রান্সফার শুরু করেন। আর ঠিক সেই মুহূর্তেই প্রফেসর এগ, নোয়া আর বেথেনি টাইম ল্যাপসের সিকিউরিটি পার করে ভেতরে চলে আসে। তারা সবাই মিলে সোজা পিটারের রুমে চলে আসে আর দেখে ট্রান্সফার শুরু হয়ে গেছে। আর এটা দেখে পিটার আর প্রফেসর এগ তখন কম্পিউটারে বসে ট্রান্সফারটা থামানোর চেষ্টা করে। আর নোয়া আর বেথেনি অন্যদিকে গোপনে সেই ল্যাবের ভেতর ঢোকার চেষ্টা করে। চুপি চুপি ল্যাবের ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় ARI-9 কে কেবলের সাথে বাধা আছে আর সে একটুও নড়ছে না। আর তখন ডক্টর সাইমন তাদেরকে দেখে ফেলে, কিন্তু সে তাদেরকে থামানোর চেষ্টা না করে উল্টো ডিরেক্টর হ্যাডকের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছিল। কিন্তু হ্যাডক একটু পরেই নোয়াদেরকে দেখে ফেলে আর দৌড়ে এসে তাদেরকে থামানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনাবশত একটা বোতামে চাপ দিয়ে ফেলে। আর তখনই সাথে সাথে সেই রুমে থাকা নতুন মরণাস্ত্র রোবট X1 চালু হয়ে যায়। আসলে ততক্ষণে ARI-9 এর কমব্যাক্টের সব ডাটাগুলো ট্রান্সফার হয়ে গেছে। আর X1 চালু হতেই চারপাশে সে তার প্লাজমা গান দিয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। আর তার প্লাজমা গানের আঘাতে ওই ফ্লোরে একটা বড় গর্ত হয়ে যায়। এরপর X1 ARI-9 কে টার্গেট করে গুলি চালায় আর ARI-9 ছিটকে পড়ে যায়। এরপর X1 সোজা নোয়ার দিকে প্লাজমা গান তাক করে গুলি চালায়। গুলি সরাসরি নোয়ার গায়ে না লাগলেও গুলির ধাক্কায় নোয়া উড়ে গিয়ে ল্যাবের মাঝখানে সেই গর্তের মধ্যে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ARI-9 তার শেষ শক্তিটা ব্যবহার করে নিজের পুরো শরীরকে টুকরো টুকরো করে ফেলে আর তার রকেট জেটের সাহায্যে তার আর্মারের টুকরোগুলো গর্তের মধ্যে পাঠিয়ে দেয়। আর এর পরের দৃশ্যটা ছিল দেখার মতো। গর্ত থেকে নোয়া উঠে আসে ARI-9 এর সব হাইটেক আর্মার আর বর্ম পরে। তাকে দেখে পুরো আয়রন ম্যান মনে হচ্ছিল। এরপরেই শুরু হয় ধামাকাদার যুদ্ধ। নোয়া আর ARI-9 একসাথে প্লাজমা বিম ছুটতে শুরু করে, কিন্তু X1 এর কাছে ছিল একটা বিশেষ ধরনের শিল্ড আর তাই সে তার শিল্ড দিয়ে সব অ্যাটাকগুলোই রুখে দিচ্ছিল। কোনো ফাঁকি পাওয়া যাচ্ছে না। তখন নোয়া বেথেনির কাছে সাহায্য চায়, কারণ যে করেই হোক X1 এর পেছনের দিকে আঘাত করতে হবে। বেথেনি আসলে দারুণ চটপট একটা মেয়ে। সে তখন মেঝেতে পড়ে থাকা একটা মেটাল ডিস্ক তুলে নিয়ে X1 এর পিছনে গিয়ে দাঁড়ায় আর ডিস্কটা উপরে শূন্যের দিকে ছুড়ে মারে। নোয়া আর ARI-9 সাথে সাথেই সেই ডিস্কে প্লাজমা শট মারে আর গুলিটা রিফ্লেক্ট করে সোজা গিয়ে লাগে X1 এর পেছনের দুর্বল স্পটে। আর এই একটা শটেই X1 এর খেলা শেষ। কিন্তু এতক্ষণে চলা এই ভয়ঙ্কর প্লাজমা বিমের কারণে ল্যাবের পুরো বিল্ডিংটাই ধসে পড়ছিল। তখন নোয়া আর ARI-9 মিলে তাদের শক্তি দিয়ে ভেঙে পড়া ছাদটাকে কোনো মতে আটকে রাখে যাতে সবাই পালাতে পারে। ডক্টর সাইমন, বেথেনি, পিটার আর প্রফেসর এগ দ্রুত বাইরে বেরিয়ে যান। সবাই নিরাপদে বের হতেই নোয়া আর ARI-9ও রকেট পাওয়ারের সাহায্যে উড়ে ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসে আর তাদের পেছনেই পুরো টাইম ল্যাব ধসে পড়ে। আর এর সাথেই শেষ হয়ে যায় কোম্পানির সব বাজে প্ল্যান। কয়েকদিন পর নোয়ার জীবন এখন আবারও স্বাভাবিক হয়ে গেছে। সে তার সোশ্যাল স্টাডিজ প্রজেক্টটা শেষ করেছে আর এবার তার সাথে প্রেজেন্টেশনে ছিল তার নতুন বেস্ট ফ্রেন্ড ARI-9। আর অন্যদিকে এই রোমাঞ্চকর অভিযানের লাইভ ভিডিও বেথেনির চ্যানেলে পোস্ট করায় তার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আর প্রফেসর এগ তার ল্যাবে ফিরে গেছে। হঠাৎ তার কম্পিউটারে একটা বেনামি ভিডিও মেসেজ আসে। প্লে করতেই দেখা যায় ডিরেক্টর হ্যাডকের চেহারা। সে এবার প্রফেসর এগকে দেখে নেওয়ার হুমকি দেয় আর তার পেছনে দেখা যায় সেই X1 কে সে আবারও নতুন করে বানিয়ে ফেলেছে। কিন্তু প্রফেসর এগ এখন মোটেও ভয় পান না, কারণ তিনি ARI-9 এর ব্যাটারি মডিফাই করে একদম সেলফ সাস্টেনেবল ব্যাটারি বানিয়ে ফেলেছিলেন। আর তাই এখন ARI-9 এর আর কখনোই চার্জের প্রয়োজন হবে না। সে চলাফেরা করতে করতেই আশেপাশে থাকা বিদ্যুৎ সংগ্রহ করে নিজে নিজেই চার্জ হয়ে থাকবে। আর তখনই দেখা যায় স্কুল শেষ হতেই ARI-9 তার রকেট প্রপেলার অন করে আকাশে উড়ে যায়, স্বাধীনভাবে শহর আর তার বন্ধুদেরকে রক্ষা করার এক নতুন মিশনে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল নোয়া আর তার রোবট বন্ধু ARI-9 এর এক অভাবনীয় অ্যাডভেঞ্চার। কিন্তু শুধু অ্যাকশন আর সায়েন্স ফিকশনই না, এই মুভিটা আমাদেরকে বাস্তব জীবনের একটা খুব সুন্দর শিক্ষাও দেয়। আজকাল আমরা সবাই মোবাইল, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল দুনিয়ায় এতটাই ব্যস্ত থাকি যে আশেপাশের মানুষগুলোকে ঠিকমতো সময় দিতেই ভুলে যাই। কিন্তু নোয়ার স্পিচটার কথা মনে আছে? সবাই নিজের জীবনে ব্যস্ত, কিন্তু অপ্রত্যাশিত কোথা থেকে যদি সত্যিকারের কোনো বন্ধু পেয়েও যাও তাহলে তাকে যত্ন করে আগলে রেখো। সত্যিই তো, টেকনোলজি আমাদের জীবনটাকে যতই সহজ করুক না কেন, ভালোবাসা, মায়া আর সত্যিকারের বন্ধুত্বের কোনো বিকল্প নেই। নোয়া যেমন ARI-9 কে শুধু একটা মেশিন না ভেবে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবেছিল, ঠিক তেমনি আমাদেরও উচিত স্বার্থের বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো। কারণ বিপদের সময় সত্যিকারের বন্ধুরাই সবার আগে ঢাল হয়ে দাঁড়ায়। আর ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। একসময় নোয়া ARI-9
দিনের জন্য জীবনে ঝুঁকি নিয়েছিল, আর তাই ERI-9ও শেষ পর্যন্ত নিজের শরীরকে ভেঙে নোয়ার জন্য স্যুট তৈরি করে তাকে বাঁচিয়েছিল। তাই বন্ধুরা, প্রতিদিনের এই যান্ত্রিক জীবনের বাইরে গিয়ে নিজের পরিবার আর বন্ধুদেরকে একটু করে সময় দাও। কে জানে, হয়তো তোমার একটা কোনো ছোট্ট ভালো কাজ বা একটু ভালোবাসা কারো জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন নবানিতা হক। তিনি বলেছিলেন, সত্যি বলতে এমন শিক্ষক যদি সব স্কুলে থাকতো তাহলে হয়তো আজ সমাজ এমন দুর্নীতিময় হতো না। এমন সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।